আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে না? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার পরশুদিন থেকে তো রোজার মধ্যেও কি আমাদের এই শিডিউল অনুযায়ী ক্লাস হবে নাকি চেঞ্জ হবে? আমি জানাই দিব সেটা। হ্যাঁ, আজকে হয়তো জানা যাবে এটা। এটার নোটিশটা জি এখনো স্যার। পাওয়া যায় না, আজকে হয়তো পাবো। আজকে পেলে তোমাদেরকে আমি গ্রুপে জানাই দিব। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা। ওকে। হুম। আচ্ছা, ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা ওকে আচ্ছা, তোমরা একটু খেয়াল করো সবাই। আজকে আমরা এই 10 নম্বর অধ্যায়ের ওভারঅল নিয়ে আলোচনা করব, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো সেজন্য আমি এটা রিভিশন ক্লাস বলা যায়। আমরা গত ক্লাসে লাস্ট ক্লাস নিয়েছিলাম আমরা ইসের কি বলে 10 নম্বর চ্যাপ্টার। তো আজকে আমরা যেটা করব, যেহেতু আমাদের এরপরে আবার রিভিশনে আমরা চলে যাব, তো সে কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আজকের ক্লাসে এই 10 নম্বর চ্যাপ্টারে কারো কোনো প্রবলেম আছে কিনা, পুরো চ্যাপ্টারটাই আর কি, পুরো চ্যাপ্টারটাই এ টু জেড আর কি, যতগুলো লেকচার ছিল 5টা 6টা লেকচার ছিল, পুরো 5টা 6টা লেকচার নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং ওভারঅল আমি দেখে যাবো আর কি, বুঝতে পারছো? তো সেই জন্যই আর কি আমরা নতুন কোনো চ্যাপ্টারে আমরা যাচ্ছি না আজকে। এর পরের ক্লাস থেকে, রোজার মধ্যে যে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, সেই ক্লাসগুলো থেকে আমরা একদম পুরোটাই রিভিশনে আমরা চলে যাব। তো সেই রিভিশনে চলে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সিমিলারিটি দরকার, অর্থাৎ অন্য যারা ক্লাস নিচ্ছেন তারা কিভাবে ইয়ে করছেন সেই বিষয়গুলো একটু আলোচনা করা দরকার আছে। এই জন্য আমি বেসিক্যালি আজকে নতুন কোনো চ্যাপ্টার শুরু করলাম না। আমি বেসিক্যালি এই কারণেই আমি যেটা করলাম সেটা হচ্ছে যে 10 নম্বর চ্যাপ্টারটাই আমরা পুরোটাই আজকে নতুন করে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার পুরোটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে মোটামুটি ইয়ে। তো এখন
আমাদের এই চ্যাপ্টারটার বিন্যাস চ্যাপ্টারের প্রথম যে লেকচারটা ছিল সেটা আমি অন করছি, একটু খেয়াল করে দেখো সবাই। এখানে বিন্যাসের সংজ্ঞা, বিন্যাস কাকে বলে নিশ্চয় তোমাদের মনে আছে ডিয়ার স্টুডেন্ট। কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য মেশিনপত্র, কর্মী এবং অন্যান্য উপকরণের যথাযথ অবস্থানই হচ্ছে বেসিক্যালি বিন্যাস। এই বিন্যাস বাড়িতে হতে পারে, অফিসে হতে পারে, কোনো কারখানাতেও এটা হতে পারে। ওকে, তো ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য। একটি উত্তম বিন্যাস হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। যেমন হচ্ছে পর্যাপ্ত স্থান থাকতে হবে, হ্যাঁ, তারপরে স্থানের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, কর্মী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, কার্যকেন্দ্রে কম দূরত্ব। অর্থাৎ কার্যকেন্দ্র বলতে যেটা বোঝানো হচ্ছে যে প্রত্যেক এমপ্লয়ীদের যে কাজের ডিস্টেন্স, দূরত্ব একজনের সাথে আরেকজনের যে ব্যবধান, সেটা যতটা কম রাখা যায় সেটা খেয়াল রাখতে হবে। তবে কম রাখতে গিয়ে যেন আবার হাঁটা চলার কোনো সমস্যার সৃষ্টি হয় সেটাও কিন্তু না হয়, যাতে সেটাও আমাদের খেয়াল রাখতে হয়। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের উত্তম বিন্যাসের অপরিহার্য বৈশিষ্ট্য। এরপরে আরো আছে দেখো সহজ আগমন এবং প্রস্থান, অর্থাৎ ইজি, যেটা আমরা একটু আগে বলে ফেললাম। আমাদের কর্মক্ষেত্রে জায়গাটা কম হবে, একজনের থেকে আরেকজনের ডিস্টেন্সটা যাতে খুব বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু সেটা খেয়াল রাখতে গিয়ে যেন আগমন এবং প্রস্থানের জায়গার সংকট সৃষ্টি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নমনীয়তার সুযোগ, অর্থাৎ এখানে চাইলে আমরা এটা ফ্লেক্সিবল করতে পারি। মানে ফ্লেক্সিবল বলতে বোঝানো হচ্ছে যেটা চেঞ্জ করতে পারে, ইচ্ছা করলে এটা বাড়াতে পারি, কমাতে পারি, অথবা দেখা যাচ্ছে যে লেআউটটাকে চেঞ্জ করে ফেলা যায়। এই জন্য বলা হচ্ছে এটা বেশ ফ্লেক্সিবল আর কি। সহজ সমন্বয়, সহজে যাতে কোঅর্ডিনেট করা যায় প্রতিটা ডিপার্টমেন্টের সাথে, প্রতিটা প্রতিষ্ঠানের সাথে, প্রতিটা এমপ্লয়ের সাথে, এই বিষয়টা খেয়াল রাখতে হয়। গোদাম ঘরের অবস্থান এবং গোদাম ঘরের অবস্থানটা কোথায় হবে, লোকেশনটা, সেটাও আমাদের খেয়াল করতে হয়। আনন্দদায়ক পরিবেশ, অর্থাৎ ওভারঅল যখন আমরা বিন্যাসটা তৈরি করব সেখানে পরিবেশটা যেন প্লিজেন্ট হয়, অর্থাৎ টোটাল ওভারঅল অ্যাটমসফিয়ারটা যেন প্লিজেন্ট হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এই ছিল বেসিক্যালি একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য। বিন্যাসের উদ্দেশ্য কি, কেন আসলে আমরা বিন্যাসটা করে থাকি? দেখো, স্থানের যথাযথ ব্যবহার, চলাচলের সুবিধা, উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করা, শ্রমিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা, উপকরণের যথাযথ ব্যবহার, অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোর জন্য যথাযথ ব্যবহার আমরা করতে পারি সেটা, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, সহজ তত্ত্বাবধান, গতিশীলতা আনয়ন, ফলপ্রসূ কার্য প্রবাহ, অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হয়। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটি উত্তম বিন্যাসের উদ্দেশ্য। এরপরে চলে আসো বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ। বিন্যাসের উপর সাধারণত কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেটা আমাদেরকে একটু ইয়ে করতে হবে। দেখো, ব্যবসায়ের প্রকৃতি, দ্রব্য বা সেবার প্রকৃতি, উৎপাদনের প্রকৃতি, ব্যবস্থাপনার দর্শন, আর্থিক সামর্থ্য, বরাদ্দকৃত স্থান, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো সাধারণত আমাদের বিন্যাসের উপর প্রভাব বিস্তার করে থাকে। যেমন ধরো ব্যবসায়ের বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদানগুলো হচ্ছে যেমন ব্যবসায়ের প্রকৃতি, দ্রব্য বা সেবার প্রকৃতি, উৎপাদনের প্রকৃতি, কি ধরনের পণ্য আমরা উৎপাদন করছি সেটা, ব্যবস্থাপনার দর্শন, অর্থাৎ ম্যানেজমেন্ট কোন ধরনের ফিলোসফি আসলে অনুসরণ করে সেই বিষয়টা। তারপরে দেখো আর্থিক সামর্থ্য, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কেমন সেটা, এবং বরাদ্দকৃত স্থান, অর্থাৎ যে স্থানটা বা তোমার লেআউটের জন্য বা অফিসের জন্য বা কারখানার জন্য বরাদ্দ করা হচ্ছে সেই স্থানটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বিষয়গুলো, অর্থাৎ স্থান যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে বরাদ্দকৃত স্থান, তাহলে কিন্তু লেআউটটা সুন্দর করা যাবে না। তো সে কারণে বলা হচ্ছে যে বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী এই উপাদানগুলো সাধারণত যখন আমরা বিন্যাস করবো তখন সেই বিন্যাসের উপর প্রভাব বিস্তার করবে। তো কি স্টুডেন্ট, এই ছিল বেসিক্যালি আমাদের বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান।
আরো আছে, সরি। এরপরে আসছে দেখো শ্রমিক কর্মীর সংখ্যা, তারপরে ব্যবহৃত যন্ত্রপাতির ধরন, ব্যবহৃত যন্ত্রপাতির ধরন আর কি, কি ধরনের যন্ত্রপাতি আমরা সেখানে ব্যবহার করব, অনেক ভারী না অনেক বড় না অনেক ছোট ছোট যন্ত্রপাতি, সেগুলোর উপর ডিপেন্ড করবে বিন্যাসটা আসলে কেমন হবে। চলাচলের প্রয়োজনীয়তা, অর্থাৎ চলাচল খুব বেশি করতে হবে কিনা, মুভমেন্টটা খুব বেশি জরুরি কিনা, বা করলে কিভাবে কি পরিমাণ মুভমেন্ট করতে হয় সেগুলো, কার্য সম্পাদনের পরিমাণ, হ্যাঁ কতটুকু কাজ সেখানে প্রতিদিন আমাদেরকে করতে হবে, পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট সেটা কেমন হবে, সেটাও আমাদেরকে অবজার্ভ করতে হবে, কথায় রাখতে হবে। সরি। তো এই বিষয়গুলো সাধারণত আমাদেরকে কনসিডার করতে হবে কখন, যখন আমরা কোনো বিন্যাস করব, অর্থাৎ যখনই আমরা কোনো অফিসের বিন্যাস বা কারখানার বিন্যাস করতে থাকবো, তখনই কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে, ওকে আমাদের প্রথম লেকচারের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আমরা মোটামুটি শেষ করলাম। এখন আসো এই প্রথম লেকচারে যে টপিকগুলো ছিল এই টপিকগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমরা সেটা নিয়ে একটু তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে তারপর আমরা পরের লেকচারে চলে যাবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? প্রথম লেকচারে যে 4টা টপিক ছিল, বিন্যাসের সংজ্ঞা, উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে বিন্যাসের উদ্দেশ্য, এবং লাস্ট টপিক হচ্ছে বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা বিন্যাসের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। তো এই 4টা টপিকের মধ্যে কোনো বিষয় কারো বুঝতে সমস্যা আছে কিনা, হ্যাঁ থাকলে আমরা এটা আলোচনা করে তারপর আমরা নেক্সট লেকচারে চলে যাবো। কার কোনো প্রবলেম আছে? স্টুডেন্ট সুরাইয়া, সুরাইয়া কি আছো? জি স্যার। আচ্ছা, তোমাদের প্রবলেম আছে কোনো? এই যে 4টা টপিক আমরা আলোচনা করলাম আমাদের 10ম অধ্যায়ের প্রথম লেকচার যেটা ছিল সেটা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মেহজাবিন, কার কোনো কোশ্চেন নাই? Yes, sir. কার তোমার কোশ্চেন আছে কোনো? No, sir. আচ্ছা, তাহলে আমরা এই প্রথম লেকচারে যে 4টা টপিক নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ সবার কাছে ক্লিয়ার এটা, তাই তো? কার কোনো কোশ্চেন নাই? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা নেক্সট ইসে চলে যাব। দেখো তো এটা বুঝতে পারছো, এই 2 নম্বর ইয়েটা কি আসছে, স্লাইডটা কি তোমরা দেখতে পাচ্ছো? জি স্যার। এটা কি 2 নম্বর লেকচার, এটা বিন্যাসের গুরুত্ব, এটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু বলতে হবে, হ্যাঁ। আজকের ক্লাসে আলোচনার বিষয় শুনো, এই চ্যাপ্টারটা কি আমাদের সামনে আসছে, মানে এই বিষয়টা কি, এই পেজটা কি সামনে আসছে কিনা? জি স্যার। ওকে ওকে, তাহলে একটু খেয়াল করুন। আজকের ক্লাসে আমরা, মানে আজকের ক্লাসে বলতে আমাদের 2 নম্বর লেকচার যেটা, 2 নম্বর লেকচারে যেটা আসছে সেটা হচ্ছে বিন্যাসের গুরুত্ব, উত্তম বিন্যাসের নির্ণায়ক বা পূর্ব শর্ত সমূহ, বিন্যাসের প্রকারভেদ, প্রক্রিয়া বিন্যাসের সুবিধা আর প্রক্রিয়া বিন্যাসের অসুবিধা, এই 5টা বিষয় নিয়ে আমরা মূলত আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, আজকে ক্লাসে বলতে সরি, আমাদের আজকের ক্লাসে তো আমরা ওভারঅল আলোচনা করছি, বাট এই মুহূর্তে আলোচনা করব অর্থাৎ যেটা আমাদের 10ম অধ্যায়ের 2 নম্বর লেকচারে ছিল। ওকে, আচ্ছা, তো প্রথমে চলে আসে বিন্যাসের গুরুত্ব। তোমরা কি বিন্যাসের গুরুত্ব এই ইয়েটা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখা যাচ্ছে? বিন্যাসের গুরুত্বটা কি আসছে আমাদের স্ক্রিনে? জি Yes, স্যার sir. আসছে। ওকে ওকে, আচ্ছা দেখো, বিন্যাসের গুরুত্বর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি একসাথে সবগুলো নিয়ে আসছি তো এই জন্য এটা আসছে কিনা এটা নিশ্চিত হওয়াটা জরুরি। স্ক্রিনে স্থানের যথাযথ ব্যবহার, দেখো বিন্যাসের গুরুত্ব কেন, বিন্যাস আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে একটু জেনে নিই আমরা এই টপিকগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ।
স্থানের যথাযথ ব্যবহার। কারণ বিন্যাসের মাধ্যমে আমাদের যে জায়গা থাকে, যে স্থান থাকে, সেটাকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি। ওকে। 2 নম্বর হচ্ছে কর্মীদের মনোবল বৃদ্ধি। কর্মীদের মনোবল বৃদ্ধি অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা, কর্মীরা আমাদের থাকবে প্রতিষ্ঠানে, তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য, ইনক্রিজিং মরাল অফ এমপ্লয়িজ, অর্থাৎ তাদের মনোবল, তাদের কর্মশক্তিটাকে বৃদ্ধি করার জন্য বেসিক্যালি আমাদেরকে কি করতে হয়, প্রতিষ্ঠানের বিন্যাস করাটা অপরিহার্য। এরপরে আসছে সহজ চলাচল, ইজি যাতে মুভমেন্ট করতে পারে প্রতিষ্ঠানের এমপ্লয়িরা, সেই বিষয়টা নিশ্চিত করতে হয়। তারপরে ঝুঁকি হ্রাস, রিডিউসিং রিস্ক, প্রতিষ্ঠানের যদি কোনো রিস্ক থাকে, যেমন হঠাৎ করে দুর্ঘটনা ঘটলে সেটা সহজেই যাতে আমরা সেটা রিমুভ করতে পারি, দুর্ঘটনা যেন আমরা এড়িয়ে চলতে পারি, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদেরকে বিন্যাস করতে হয়। অপচয় হ্রাস, অর্থাৎ জায়গার অপচয়, জিনিসপত্রের অপচয়, উৎপাদনকৃত জিনিসের অপচয়, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সহজ হয়। এটা আমাদেরকে কনফার্ম করতে হয়। এই কারণে বেসিক্যালি আমাদের বিন্যাস আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে দেখো উন্নত কার্য পরিবেশ নিশ্চিতকরণ, তারপরে হচ্ছে ন্যূনতম গতি, সহজ তত্ত্বাবধান, উন্নত সেবা নিশ্চিতকরণ, সুনাম অর্জন। অর্থাৎ এই যে দেখো আরো 6টা জিনিস, আরো 4টা জিনিস, 5টা সরি, উন্নত কার্য পরিবেশ নিশ্চিতকরণ, ন্যূনতম গতি, সহজে তত্ত্বাবধান করা, অর্থাৎ সহজে সুপারভিশন করা, অর্থাৎ পুরাটাই যেন সহজে সুন্দরভাবে ম্যানেজার একটা নির্দিষ্ট তার আসনে বসে যেন পুরাটা অবজার্ভ করতে পারে, সুপারভিশন করতে পারে, সেটা নিশ্চিত করতে হয় বিন্যাসের মাধ্যমে। উন্নত সেবা নিশ্চিতকরণ, উন্নত সেবা যাতে সেখানে নিশ্চিত করা যায় এবং সুনাম অর্জন করা সম্ভব হয়। এই বিষয়গুলো সাধারণত সহজ সুন্দর বিন্যাসের মাধ্যমে করা সম্ভব। সে কারণে বিন্যাস আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। ওকে। নেক্সট হচ্ছে দেখো উত্তম বিন্যাসের নির্ণয় বা পূর্ব শর্ত বা লক্ষণ। কোন বিন্যাস যদি উত্তম হতে হয় তাহলে কোন বিষয়গুলো, নির্ণায়কগুলো আসলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন ধরো ন্যূনতম নাড়াচাড়া, অর্থাৎ মিনিমাম যাতে হ্যান্ডলিং করা যায়, নাড়াচাড়া করা যায়, সেটা নিশ্চিত করতে হয়। অধিক নিরাপত্তা, অর্থাৎ এমপ্লয়িরা যারা কাজ করে প্রতিষ্ঠানে, সেটা তাদের নিরাপত্তাটাকে তোমার হাইলি ইয়ে করতে হয়, গুরুত্ব দিতে হয়। সর্বোচ্চ নমনীয়তা, মোর ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ তোমার সর্বোচ্চ নমনীয়তা যাতে আমরা অর্জন করতে পারি সেটা নিশ্চিত করতে হয়। সহজ চলাচল, ইজি মুভমেন্ট, সহজে যাতে সেখানে আমরা চলাফেরা করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এক ডেস্ক থেকে আরেক ডেস্কে যাতে ইজিলি মুভমেন্ট করা যায় সেটা নিশ্চিত করতে হয়। এবং মিনিমাম একটা ডিস্টেন্স কিন্তু সেখানে আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলো সাধারণত যখন উত্তম বিন্যাস আমরা ইয়ে করি তখন আমাদেরকে এই বিষয়গুলো, এই শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে, বা উত্তম বিন্যাসের ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু সেখানে অবশ্যই থাকতে হবে। তারপরে আসছে দেখো আরামদায়ক পরিবেশ, তারপরে সর্বোচ্চ দৃশ্যমানতা, স্থানের সর্বোচ্চ ব্যবহার, অধিক উৎপাদনশীলতা এবং সহজ তত্ত্বাবধান। তার মানে হচ্ছে যখন আমরা কোনো বিন্যাস উত্তম বিন্যাস হিসেবে গণ্য হবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন বিন্যাসটা আরামদায়ক হয়, সর্বোচ্চ সেটা যেন আমাদের চোখে দৃশ্যপটে যেন ভেসে ওঠে, অর্থাৎ আমরা যেন সেটা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, এই বিষয়টা নিশ্চিত করতে হয়। এরপরে যেটা আসছে দেখো তোমার সর্বোচ্চ দৃশ্যমানতা, স্থানের সর্বোচ্চ ব্যবহার, অধিক উৎপাদনশীলতা, সহজ তত্ত্বাবধান, অর্থাৎ স্থানের জন্য আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি, কোনো জায়গা যেন পড়ে না থাকে সেটা নিশ্চিত করা। অধিক পরিমাণ পণ্য যাতে উৎপাদনশীল হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ পণ্য যেন আমরা উৎপাদন করতে পারি সেটা নিশ্চিত করতে হয়। এরপরে যেটা আসছে সহজে যেন সেটা আমরা তত্ত্বাবধান করতে পারি, অর্থাৎ ম্যানেজার বসে নির্দিষ্ট স্পেসে বসে যেন সহজেই অন্য সবার কাজ যেন সুপারভিশন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে উত্তম বিন্যাসের নির্ণয় বা পূর্ব শর্ত। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আসছে দেখো বিন্যাসের প্রকারভেদ। বিন্যাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো ডিয়ার স্টুডেন্ট, বিন্যাসকে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি, সরি 2 ভাগে ভাগ করতে পারি প্রধানত। একটা হচ্ছে কারখানা বিন্যাস আর একটা হচ্ছে সেবা বিন্যাস। তো কারখানা বিন্যাসকে আমরা আবার 4 ভাগে ভাগ করি এবং সেবা বিন্যাসকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। দেখো কারখানা বিন্যাসটা খেয়াল করো। কারখানা বিন্যাস হচ্ছে তোমার 4 ধরনের হয়: প্রক্রিয়া বিন্যাস, পণ্য বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস এবং মিশ্র বিন্যাস।
আর সেবার যে বিন্যাস, সেবা বিন্যাসের ক্ষেত্রে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, অফিস বিন্যাস এবং গুদাম বিন্যাস, এই তিন ভাগে ভাগ করি আমরা। তো এখন এই ভাগগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন জাস্ট আমরা ক্লাসিফিকেশনটা জাস্ট জেনে নিলাম। এখন চলে আসো, এই যে বিস্তারিত আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। প্রথমে হচ্ছে ফ্যাক্টরি বিন্যাস বা কারখানা বিন্যাস কাকে বলে। তো কারখানা বিন্যাস কাকে বলে, দেখো কারখানা বিন্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে কারখানা বিন্যাস হলো কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতি এবং সেবাসমূহ সাজানো ব্যবস্থাপনার একটি কৌশল, যার ফলে যথাসম্ভব ন্যূনতম মোট উৎপাদন ব্যয়ে যথাসম্ভব অধিক উচ্চমানের পণ্য উৎপাদন করা যায়। কারখানা বিন্যাস হচ্ছে কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতি এবং সেবাসমূহ সাজানো ব্যবস্থাপনার একটি কৌশল। এটা ব্যবস্থাপনার একটি মূলত কৌশল। এর ফলে যথাসম্ভব ন্যূনতম মোট উৎপাদন ব্যয়ে যথাসম্ভব অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়, নিশ্চিত করা যায়। এই বিষয়টা নিশ্চিত করতে হয়। অর্থাৎ ফ্যাক্টরি লেআউটটা যখন করা হবে তখন মাথায় রাখতে হবে যে ফ্যাক্টরিতে যে সমস্ত যন্ত্রপাতি থাকবে, যে সমস্ত সেবা সমূহ সেখান থেকে প্রদান করা হবে, সেটা যেন সুন্দরভাবে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে সেটা যথাযথভাবে কাজ করতে পারে। এই বিষয়টা নিশ্চিত করার জন্য যে সুন্দরভাবে যে ফ্যাক্টরিটা সাজানো হয়ে থাকে সেটাকে আমরা ফ্যাক্টরি বিন্যাস বা কারখানা বিন্যাস বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে দেখো প্রক্রিয়া বিন্যাস, প্রসেস লেআউট। প্রসেস লেআউটটা কি, দেখো একই উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সেবা সমূহকে সমকার্যকেন্দ্রে অথবা সমকার্য বিভাগে ভাগ করা হলে তাকে আমরা প্রক্রিয়া বিন্যাস বলে থাকি। যেমন ধরো যে একই উদ্দেশ্য অর্জনটা কিন্তু একই রকম হবে। যেমন জরুরি বিভাগ, কোন হসপিটালের জরুরি বিভাগ বা বহির্বিভাগ, দেখো উদ্দেশ্য কিন্তু একই, সেখানে কিন্তু সেবা প্রদান করা। নাক কান গলা বিভাগ, মেডিসিন বিভাগ, রক্ত সঞ্চালন বিভাগ, মা ও শিশু বিভাগ, নিউরোলজি বিভাগ, অপারেশন থিয়েটার। এখন আমাদের এখানে এই যে বিভিন্ন বিভাগের কথা বলা হচ্ছে, এই প্রত্যেকটা বিভাগে কিন্তু মূলত রোগীদেরকে সেবা দেওয়াটা কিন্তু মূল উদ্দেশ্য। এখন সেটা জরুরি বিভাগ এবং বহির্বিভাগের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো আমরা প্রদান করে থাকি। তো এখন কোশ্চেন হচ্ছে যে সেবাগুলো যখন আমরা প্রদান করি, প্রদান করাটা যে কাজটা যেন সহজ হয়, কার কি ধরনের প্রবলেম সেটা যেন আমরা আইডেন্টিফাই করে সেই ডিপার্টমেন্টে সেই সমস্ত পেশেন্টদেরকে যেন সহজে পাঠানো যায়, এটা নিশ্চিত করার জন্যই বেসিক্যালি কি করা হয়, হসপিটালগুলোকে এভাবে আমরা লেআউট করে থাকি। আর এই ধরনের লেআউটটাকে বেসিক্যালি বলা হয় প্রক্রিয়া বিন্যাস বা প্রসেস লেআউট। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো প্রক্রিয়া বিন্যাসের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা জানবো। আচ্ছা, প্রক্রিয়া বিন্যাসটা বেসিক্যালি কোথা থেকে আসছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে একটু খেয়াল করো, কারখানা বিন্যাস নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। কারখানা বিন্যাসের প্রথম ধাপটা ছিল প্রক্রিয়া বিন্যাস। আমরা এখন সেই প্রক্রিয়া বিন্যাসটাই বেসিক্যালি আলোচনা করছি। প্রক্রিয়া বিন্যাসের কিছু সুবিধা আছে, দেখো স্বল্প বিনিয়োগ। প্রক্রিয়া বিন্যাসের অন্যতম সুবিধা হচ্ছে এখানে খুব বেশি একটা অর্থ বিনিয়োগ করতে হয় না, একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সে কারণে বাড়তি কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না। বিশেষায়িত তত্ত্বাবধান, স্পেশালাইজড সুপারভিশন, অর্থাৎ এখানে সাধারণত স্পেশাল লোকজন ছাড়া, দক্ষ লোকজন ছাড়া কিন্তু এখানে কাজ সম্পন্ন করা কঠিন হয়ে যায়। কারণ যেহেতু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তার মানে ওই প্রক্রিয়া কাজে যারা দক্ষ শুধুমাত্র তাদেরকেই কিন্তু এখানে নিয়োগ দিতে হয়। আদারওয়াইজ কিন্তু অন্যরা অদক্ষ কোনো লোক কিন্তু সেখানে নিয়োগ করলে কাজটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। এই জন্য বলা হচ্ছে বিশেষায়িত তত্ত্বাবধান। অধিক নমনীয়তা, মোর ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, থাকে সেখানে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয় প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে। স্বল্প উৎপাদন প্রয়োগ, অর্থাৎ এখানে অ্যাপ্লাই টু স্মল প্রোডাকশন, অর্থাৎ এখানে মূলত তোমার উৎপাদন ক্ষমতা যা থাকবে সর্বোচ্চ এখানে প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ এখানে যেহেতু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেগুলো যেখানে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ ততটুকু আমাদের বিনিয়োগ করলে হয়। কর্মদক্ষতা অর্জন, অ্যাচিভিং ওয়ার্ক এফিসিয়েন্সি, অর্থাৎ কর্মদক্ষতাও আমাদের এখানে কি করতে হবে, অর্জন করতে হবে। তো এই বিষয়গুলো জাস্ট আমাদেরকে খেয়াল করা, এই হচ্ছে বিষয়। এরপরে দেখো প্রক্রিয়া বিন্যাসের কিছু অসুবিধাও আছে। তো প্রক্রিয়া বিন্যাসের কিছু অসুবিধা আমরা একটু লক্ষ্য করি, দেখো যেমন ইনক্রিজিং ওয়েস্টেজ, অপচয় বৃদ্ধি, ধীর গতির প্রক্রিয়াকরণ, স্লো মোশন প্রসেস, ধীর গতির প্রক্রিয়াকরণ,
স্থান সংকট, হ্যাঁ, শর্টেজ অফ প্লেস, তারপরে দেখো অধিক তত্ত্বাবধান ব্যয়, মোর সুপারভিশন কস্ট। হ্যাঁ, এখানে তত্ত্বাবধান করতে কিন্তু অধিক ব্যয় হতে পারে, যার যেহেতু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তার মানে তোমাকে ওটা মেনটেন করেই চলতে হবে, সে কারণে অধিক তত্ত্বাবধান ব্যয় করতে হবে। সমন্বয়ে অসুবিধা, প্রবলেম অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ এখানে সমন্বয়ের ক্ষেত্রে এক ধরনের অসুবিধা তৈরি হতে পারে, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হয়। তো এই ধরনের অসুবিধাগুলো আমরা বেসিক্যালি লক্ষ্য করি। তো এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসো, আমাদের 2 নম্বর লেকচারে মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর লেকচারে চলে যাব। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো 3 নম্বরে আমাদের এই দশম অধ্যায়ের 3 নম্বর লেকচারটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, বুঝতে পারছো, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? খুশবু আক্তার, হ্যাঁ, শেলিন কি দেখতে পাচ্ছ? Yes, sir. আমরা ওই যে আমাদের 3 নম্বর লেকচার আর কি, বিশেষ করে তোমার এশিয়ার দশম অধ্যায়ের 3 নম্বর লেকচার, এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, জি স্যার, দেখা যাচ্ছে ভালো। ওকে, ঠিক আছে। তো এখন তোমরা আমি 2 নম্বর লেকচার যেটা ছিল, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, এই যে 2 নম্বর লেকচারে যে টপিক গুলো ছিল, বিন্যাসের গুরুত্ব, উত্তম বিন্যাসের নির্ণয়, প্রক্রিয়া বিন্যাসের প্রকারভেদ, প্রক্রিয়া বিন্যাসের সুবিধা, প্রক্রিয়া বিন্যাসের অসুবিধা, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট এসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ 3 নম্বর যেটা ছিল, পণ্য বিন্যাস, পণ্য বিন্যাসের সুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা, স্থির অবস্থান বিন্যাস, স্থির বিন্যাসের সুবিধা, স্থির বিন্যাসের অসুবিধা, এই টপিকগুলো নিয়ে মূলত এখন আলোচনা করব আমরা। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো পণ্য বিন্যাস, হ্যাঁ, প্রোডাক্ট লেআউট, যে বিন্যাস দেখো কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে পণ্য বিন্যাস বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট রেখা মেনটেন করে সাধারণত সেখানে কাজ করা হয়, ওই নির্দিষ্ট রেখা মেনটেন করে কিন্তু কাজটা আমাদের সম্পূর্ণ করতে হয়। যেমন ধরো, এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে যদিও, মানে মেনলি যেটা দেখো টেক্সটাইল ফেব্রিক্স, হ্যাঁ, একটা ইসে দেখো আইটেম এর কথা বলছে, তারপরে প্রসিডিওরের কথা বলছে, এবং কি যেন এটা আউটপুট সম্ভবত নাকি, হ্যাঁ, আউটপুটের কথা বলছে। তো এখন এইভাবে বেসিক্যালি একটা হয়, এখন একটা ফ্যাক্টরিতে যখন কোনো পণ্য উৎপাদন করি তখন আমরা এই প্রক্রিয়া মেনটেন করে চলি। যেমন টেক্সটাইল ফেব্রিক্স এর ক্ষেত্রে বলছে, প্রথমে হচ্ছে ইয়ার্ড ম্যানুফ্যাকচারিং, স্পিনিং মিলের মাধ্যমে এটা করা হয়, তারপরে আবার সেটা ইয়ার্ড তৈরি হয় আর কি। তো এইভাবে গেল। আবার প্রসিডিওর মেনটেন করার ক্ষেত্রে দেখো যেটা আসছে ইয়ার্ন মেশিন ম্যানুফ্যাকচারিং, স্পিনিং মিলে, তারপরে সেটা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করে, তারপরে সেখান থেকে তোমার ওয়েট প্রসেসিং করে, যেমন ডাইং, হ্যাঁ, তারপরে তোমার প্রসেসিং, এই কাজগুলো সম্পন্ন করে, তারপর হচ্ছে তারপরে যেটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, এরপরে বা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ চলে যায়। তো এটা ছিল প্রসিডিওর স্টেজের ক্ষেত্রে। আর প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা যেমন টেক্সটাইল প্রোডাক্ট, ইয়ার্নের ক্ষেত্রে, তারপরে গ্রে ফেব্রিক্স এর ক্ষেত্রে, এবং তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের এখানে ইয়েটা আসছে, ঠিক আছে, এই আলাদা আলাদা ভাবে এটা দেখাচ্ছে, যেটা আমরা দেখেছিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছি এই বিষয়টা বেসিক্যালি বলি আমরা পণ্য বিন্যাস। ওকে, তো পণ্য বিন্যাসের কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে দ্রুত প্রক্রিয়াকরণ হার, অর্থাৎ খুব দ্রুত কিন্তু আমরা এটা প্রসেস করতে পারি পণ্য বিন্যাসের মাধ্যমে। স্বল্প মজুদ, এক্ষেত্রে খুব বেশি মজুদ রাখার প্রয়োজন হয় না, স্বল্প মজুদ রাখলেই হয়। ব্যয় হ্রাস, এই ধরনের বিন্যাসের মাধ্যমে আমরা কস্টটাকে রিডিউস করতে পারি। সহজ তত্ত্বাবধান, ইজিলি আমরা সুপারভিশন করতে পারি। সময় মতো পণ্য সরবরাহ করা বা নিশ্চিত করাটাও সম্ভব হয় এই ধরনের পণ্য বিন্যাসের মাধ্যমে। ওকে, তো নেক্সট হচ্ছে পণ্য বিন্যাসের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো কি দেখো, পুনঃ ডিজাইনের সমস্যা, অর্থাৎ পণ্য বিন্যাসের ক্ষেত্রে আমরা পুনরায় যে আবার ডিজাইন করব, এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে। অধিক বিনিয়োগ, মোর ইনভেস্টমেন্ট, অর্থাৎ অধিক পরিমাণ বিনিয়োগ অনেক সময় আমরা করতে নাও করতে পারি, সেটা এরপরে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তারপরে মেশিনের কার্যকারিতা দেখা যাচ্ছে যে অনেক সময় হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তারপরে নমনীয়তার অভাব,
অনেক সময় আমরা দেখি যে চাইলেই আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, প্রোডাক্টটা যেভাবে তৈরি করা জন্য নির্দেশনা আসছে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। আবার সেভাবে তৈরি করতে গেলে দেখা যাচ্ছে কিছুটা প্রবলেম ফেস করতে হচ্ছে, কিন্তু চাইলে আমরা তখন সেটা মানে নমনীয় বা ফ্লেক্সিবল করতে পারি না। এরপরে যেটা আসছে নমনীয় বিশেষায়িত ভবন, স্পেশালাইজড বিল্ডিং, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে তোমার বিশেষায়িত ভবনের ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ভবনে বা বিশেষায়িত ভবনে সাধারণত আমাদের পণ্য বিন্যাস গুলো করতে হয়। তো এই অসুবিধাগুলো সাধারণত আমরা পণ্য বিন্যাসের ক্ষেত্রে লক্ষ্য করি। ওকে, তো এরপর চলে আসে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাস। ওকে ডিয়ার স্টুডেন্ট, স্থির অবস্থান বিন্যাস কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। যে বিন্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়। বুঝতে পারছো তাহলে? অর্থাৎ যে ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে আমরা আমরা পণ্যটির নিকট যাই এবং তাকে আমরা বেসিক্যালি স্থির বিন্যাস বলি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা কারখানাতে, এখানে ধরো আমরা জাহাজ নির্মাণ করব, তো জাহাজ নির্মাণ যেখানে করা হবে সেখানে কিন্তু আমাদের সমস্ত প্রকার ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার, মেশিনারি যা যা লাগবে, উপকরণ সবকিছু আমরা সেখানে নিয়ে হাজির হচ্ছি। হ্যাঁ, তো সেখানে নিয়ে হাজির হব এবং তারপর আমরা পণ্য সেখানে তৈরি করব। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা স্থির অবস্থান বিন্যাসের মাধ্যমে আমাদের সম্পন্ন করতে হয়। তো এটা একটা বিষয়। এরপরে যেটা আসছে দেখো, স্থির বিন্যাসের কিছু সুবিধা আছে। অধিক নমনীয়, এটা মোর ফ্লেক্সিবল, অর্থাৎ চাইলে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, আমাদের কার্যক্রমটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল, এটা আমরা করা সম্ভব। স্থায়ী সম্পদের যথাযথ ব্যবহার, অর্থাৎ আমাদের যে ফিক্সড অ্যাসেট গুলো থাকবে সেটাকে আমরা সঠিকভাবে প্রপারলি আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারবো। রিডিউসিং কস্ট, ব্যয় হ্রাস করতে পারবো। স্বল্প মেয়াদী কর্মসূচি, শর্ট টার্ম প্রোগ্রাম আমরা মেনটেন করতে পারবো। তারপরে সহজে তত্ত্বাবধান করতে পারবো, সুপারভিশন করতে। অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট কারখানাতে বা নির্দিষ্ট স্থানেই সাধারণত আমরা সমস্ত কাজগুলো সম্পূর্ণ করি ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য, সে কারণে খুব ইজিলি আমরা সেটাকে সুপারভিশন করতে পারি। তো এটাই ছিল বেসিক্যালি স্থির বিন্যাসের সুবিধা। স্থির বিন্যাসের কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করি, যেমন ধরো মোড এস্টাবলিশমেন্ট কস্ট, অর্থাৎ এই যেহেতু স্থির বিন্যাস একটা ভারী শিল্প, অর্থাৎ ভারী কোনো পণ্য উৎপাদন করার জন্য আমরা সাধারণত এটা কাজ করে থাকি, সে কারণে এখানে কিন্তু অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। এটা একটা বিষয়। একটা অসুবিধা আমরা বলতে পারি। দক্ষ কর্মীর অভাব, এখানে কিন্তু দক্ষ কর্মী ছাড়া কিন্তু কাজ করা সম্ভব হয় না, যেহেতু ভারী শিল্প, বিশেষ করে যেমন জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্থির অবস্থান বিন্যাস আমরা ব্যবহার করে থাকি। তো এখানে কিন্তু দক্ষ কর্মীর প্রয়োজন হয়। তো পর্যাপ্ত অনেক সময় দক্ষ কর্মী আমরা নাও পেতে পারি, এটা একটা সমস্যা। তারপরে সময় সাপেক্ষ বিষয়, এখানে অধিক পরিমাণ সময় ব্যয় করতে হয়। সীমিত প্রয়োগ ক্ষেত্র, লিমিটেড অ্যাপ্লিকেশন ফিল্ড থাকে। তারপরে দেখো ব্যবহারের অযোগ্য মেশিনপত্র, অনেক সময় দেখা যাচ্ছে ব্যবহার করার জন্য অযোগ্য কিছু মেশিনপত্র সেখানে চলে যেতে পারে, বা দেখা যাচ্ছে হঠাৎ করে অযোগ্য অকেজো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সাথে সাথে সেটা মুভমেন্ট করানো বা সরানো অনেক সময় টাফ হয়ে যেতে পারে। তো এগুলো ছিল বেসিক্যালি স্থির অবস্থার বিন্যাসের অসুবিধা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা 3 নম্বর লেকচারের ইয়েটাও মোটামুটি শেষ করলাম। এবার আমরা 4 নম্বর লেকচারে চলে যাচ্ছি। 4 নম্বর লেকচারে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো মিশ্র বিন্যাস কাকে বলে, সেবা বিন্যাস বলতে কি বুঝি আমরা, খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, অফিস বিন্যাস, গোদাম বিন্যাস, A1 সিস্টেম, তারপরে জোন সিস্টেম, অফিস বিন্যাসের নীতি বা মতবাদ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সময় খুব বেশি নাই, 5 মিনিট মতো সময় আছে। স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে সহকারে শোনো, আমরা একটু সংক্ষেপে মোটামুটি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসে দেখো মিশ্র বিন্যাস। মিশ্র বিন্যাস কাকে বলে, তারপরে সেবা বিন্যাস কাকে বলে, এগুলো আমরা জানবো। তো প্রথমে মিশ্র বিন্যাস কাকে বলে দেখো, কম্বাইন্ড অর মিক্সড লেআউট, অর্থাৎ যেখানে প্রক্রিয়া এবং পণ্য বিন্যাসের সমন্বিত রূপ আমরা বলতে পারি মিশ্র বিন্যাস। অর্থাৎ প্রক্রিয়া বিন্যাস এবং পণ্য বিন্যাসের
সমন্বিত রূপই হচ্ছে বেসিক্যালি মিশ্র বিন্যাস। আর সে কারণে আমরা বলতে পারি যে বিন্যাসের ক্ষেত্রে একই সঙ্গে প্রক্রিয়া বিন্যাস এবং পণ্য বিন্যাস যদি অনুসরণ করা হয় তখনই তাকে আমরা মিশ্র বিন্যাস বলে থাকবো। সেবা বিন্যাস হচ্ছে, দেখো, সেবা বিন্যাস বলতে সেবাদানকারী প্রতিষ্ঠানের বিন্যাসকে সাধারণত বোঝানো হয়ে থাকে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন জায়গা ব্যবহার করে ন্যূনতম সময়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। এটাই হচ্ছে সেবা বিন্যাসের মূল ধর্ম বা মূল বক্তব্য। এরপরে চলে আসো খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, রিটেল লেআউট। রিটেল লেআউট কাকে বলে? রিটেল লেআউটটা হচ্ছে যে বিন্যাসের মাধ্যমে খুচরা বিক্রয় কেন্দ্রের পণ্য অন্যান্য সরঞ্জামকে সাজিয়ে রাখা যায় তাকে আমরা খুচরা বিক্রয় কেন্দ্র বলে থাকি। তার মানে কি বললাম? যে বিন্যাসের মাধ্যমে খুচরা বিক্রয় কেন্দ্রের পণ্য ও অন্যান্য সরঞ্জামকে সাজিয়ে রাখা যায়। অর্থাৎ বিশেষ করে খুচরা প্রতিষ্ঠানগুলোতে আমরা রিটেল স্টোর গুলো যেভাবে বিন্যাস করি এটাই হচ্ছে বেসিক্যালি খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত পণ্য এবং অন্যান্য সরঞ্জামাদি যাতে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, এবং খুচরা দোকানগুলোতে তোমরা দেখবা যতটা মানে সাজিয়ে রাখা সম্ভব হয় সেটার সর্বোচ্চ ব্যবহার করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। এরপর চলে আসো অফিস বিন্যাস কাকে বলে? যে বিন্যাসের মাধ্যমে অফিসের আসবাবপত্র সহ অন্যান্য যে সমস্ত সরঞ্জামাদি থাকে সেগুলোকে সুন্দরভাবে বিন্যাস করা হয় তাকে আমরা অফিস বিন্যাস বলে থাকি। অফিস বিন্যাস হচ্ছে বেসিক্যালি একটি রীতিবদ্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে কোনো অফিসের কর্মকেন্দ্র, কর্মবিভাগ এবং এর মধ্যে যে সমস্ত আসবাবপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। শ্রম বিভাজন নীতির উপর ভিত্তি করে অফিস বিন্যাস করা হয়ে থাকে। শ্রম বিভাজন নীতি অনুসরণ করে কোনো অফিসের কার্যাবলীকে যদি বিভিন্ন ভাগে ভাগ করা হয় তবে নিশ্চয়ই একটি রুমে সব কয়টি কর্মবিভাগ বা কর্মক্ষেত্র স্থাপন করা যাবে না। তাই পুরো অফিসের জায়গাটুকু নিয়ে পরিকল্পনা মাফিক কর্মকেন্দ্র বা কর্মবিভাগগুলোকে সাজাতে হয়, হ্যাঁ, যাতে করে অফিসের কার্যক্রম খুব সহজভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। তো এটাই হচ্ছে বেসিক্যালি অফিস বিন্যাস। এরপরে চলে আসবে স্টুডেন্ট গুদাম বিন্যাস কাকে বলে? গুদাম বিন্যাস হলো একটি বিন্যাস যার মাধ্যমে গুদামের অভ্যন্তরে রক্ষিত পণ্যদ্রব্যকে মানসম্মত এবং কার্যকরভাবে আমরা সাজিয়ে রাখতে পারি। গুদাম বিন্যাসের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা সিস্টেম আমরা ফলো করে থাকি, সেই দুইটা সিস্টেমও আমরা জানবো। সেই দুইটা সিস্টেম হচ্ছে নাম্বার A1 সিস্টেম। আর A1 সিস্টেমটা কি? A1 সিস্টেম আর একটা হচ্ছে জোন সিস্টেম। তো A1 সিস্টেমটা হচ্ছে গোদাম বিন্যাসের এমন একটি পদ্ধতি যেখানে গোদামটি ডক বা ঘাট থেকে পণ্য সামগ্রী গ্রহণ করবে এবং তা মজুদ এলাকায় প্রবেশ করবে। ওকে, তো এটাকে আমরা বলছি A1 সিস্টেম। আর জোন সিস্টেমটা কি? জোন সিস্টেমটা হচ্ছে জোন সিস্টেম গোদাম বিন্যাসের একটি পদ্ধতি যার মাধ্যমে পণ্য সংরক্ষণের জন্য কয়েকটি জোন তৈরি করে তার সাহায্যে একাধিক ব্লক তৈরি করা হয় এবং সেখানে পণ্য সময় একটি নির্দিষ্ট রেখায় জোনের মধ্যে মজুত করা হয় এবং ফরমেশন অনুযায়ী তা সরবরাহ করা হয়। তো এইগুলোই ছিল বেসিক্যালি আমাদের জোন সিস্টেমের মূল বিষয়। আর লাস্ট টপিক হচ্ছে আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে অফিস বিন্যাসের নীতি বা মতবাদ। অফিস বিন্যাসের নীতি বা মতবাদ, অ্যাপ্রোচেস টু অফিস লেআউট। দেখো, গতানুগতিক অফিস বিন্যাসের ক্ষেত্রে যে বিষয়গুলো, যে নীতি বা মতবাদগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে গতানুগতিক বিন্যাস, ট্রেডিশনাল লেআউট, অফিস সজ্জা, অফিস ল্যান্ডস্কেপিং, সক্রিয়তা স্থাপন, অ্যাক্টিভিটি সেটিংস এবং যান্ত্রিক কটেজ, হ্যাঁ, ইলেকট্রনিক কটেজ। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমাদেরকে ফলো করতে হয়। অর্থাৎ অফিস বিন্যাসের নীতি বা মতবাদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো, এই মতবাদগুলো আমাদেরকে অনুসরণ করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, আমরা চারটে লেকচার মূলত আজকে আমরা করলাম। আর বিশেষ করে এমসিকিউ এবং সিকিউ যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার আজকে আর সুযোগ পেলাম না। তবে আমাদের ভিতরে যে টপিক গুলো ছিল সেই টপিক গুলো পুরোটাই, অর্থাৎ এই অধ্যায়ের যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলো আমরা শেষ করতে পেরেছি ইনশাআল্লাহ আজকে ক্লাসে। চারটা ক্লাসের মাধ্যমে আমরা প্রিভিয়াস যে চারটা ক্লাস আমরা অধ্যায়ে নিয়েছিলাম সেই চারটা ক্লাস কিন্তু আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? রেস্টুরেন্ট, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, এই চ্যাপ্টারটা ইজি ছিল। ইজি ছিল।